শালা ধ্বংস। চলছে চলছে আমার বিজয়ের আত্মর করে কি করছে সুখময় চন্দ্র। আমার চক্রান্তে তোমার ভাই মিলে আজ আমার ভক্তি করছে। ওই আমি তোমার অহংকার ধুলোর সাথে মিশিয়ে দেবো ওই দেবো। আরে সুন্দরী হরিণী তার আগে তুলে আনতে আমি রণিকে পাঠিয়েছি। তাই তো ওরা ওকে নিয়ে এলো বলে কথা। আমি ওর সাথে এবার ফুলচর্চা করবো ফুলচর্চা। কিরে তোদের এই অবস্থা কে করলো? কি জ্বালা! আমার নাম হারাধন রায়, আমি ঘুষ খাই কিন্তু কাজ করে দেখাই। মানে কথা কাজ করে দেখায়? পুরা টিম কাজ করেন। যদি ঠিক মতো কাজ করতেন তাহলে আমার মিলের এই দুই কর্মচারী সহজ সরল মনের ছেলে যারা সাথে বাঁচে থাকে না তাদের কি অবস্থা করেছে এবার দেখুন। কি জ্বালা! মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। মানে কথা মাথা ফাটিয়ে দিয়েছে। আর আপনি বসে বসে ঘাস তুলছেন তাই না? বারবার আমার লোকের উপর আঘাত আসছে আর আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। কেন স্টেপ দিতে পারছেন না কেন? কি জ্বালা! আরে মশাই, আরে মশাই রাখুন আপনার জ্বালা। আমি মরছি আমার জ্বালাই আর আপনি মজা নিচ্ছেন। হ্যাঁ কি জ্বালা! আমি কথা দিচ্ছি, আমি এবার কাজ করে দেখিয়ে দেব। এ মাসেরটা দিয়ে দিন, কোনো কথা হবে না। আমি তাদেরকে মেরে তক্তা বানিয়ে আপনার কাছে হাজির করব। তার নাম, আমার নাম হারাধন রায়। আমি ঘুষ খাই কিন্তু কাজ করে দেখাই। আমি ঘুষ খাই তবে কাজ করে দেখাই। চুপ কর তুই সাক্ষী মাতাল। কি জ্বালা! রেগে যাচ্ছেন কেন স্যার? আমি তো বলছি তাদেরকে হাজির করব। এই তোরা এখন যা গাড়ি থেকে বস। আমাদের গাড়ি থেকে বস। কি জ্বালা! ঠিক আছে, গাড়ি ছুটবে কি করে মশাই? গাড়িতে তো সংসার নামক। তার মানে খানার তেল সাপ্লাই নেই কি বলছেন আপনি? গাড়ি ছুটবে কি করে? তার মানে আরে বাবা থানায় তেল সাপ্লাই নেই কি বলছেন আপনি? কি জ্বালা! না মশাই, থানায় তেল আছে, আমার ওই সংসার নামক গাড়িতে তেল নেই। ও তাই বলুন। মানে শুনুন হারাধন বাবু, আমার কাজ করবেন আমি টাকা দেব, না হলে কিন্তু নয়, কথাটা মনে রাখবেন। কি জ্বালা! আপনি ভুল করলেন, কথাটা বলে গেলাম কিন্তু কথাটা বলে গেলাম। তাড়াবো এসপি সাহেবকে বলে বেটা হারা বেটাকে আমি তাড়াবোই থানা থেকে। বেটার খেয়ে খেয়ে পেট মোটা হয়ে গেছে আর নয়, এবার আমাকে তাড়াতেই হবে। কিন্তু আমি ভেবে পাচ্ছি না এ আমার পিছনে লেগেছে। এই ভুবন নাগায় কার এত বড় শক্তি যে আমার বিরুদ্ধে গর্জে ওঠে? কলির কৃষ্ণ। তার মানে ওই কলির কৃষ্ণই আপনার সব থেকে বড় শত্রু স্যার। আবার শত্রু এই ভুবন নাগায়? হাসির কথা নয়, হাসির কথা নয়। ওই শুয়োরের বাচ্চা পারে না এমন কাজ নেই, খুব ডেঞ্জারাস মা। ওই তো আপনার মুখের হাড়টা কেড়ে নিয়েছে। এই বলছো তুমি হরিদাস? হ্যাঁ।
অবস্থা তারাকে কৃষ্ণই বিয়ে করেছে। যমরাজ, তাহলে এখন উপায়, আমার দীর্ঘদিনের স্বপ্ন তারাকে নিয়ে ফুলসজ্জা করব, ওটা কি মাঠে মারা যাবে হরিদাস? না না স্যার, না, মাঠে মারা যাবে না। এই হরিদাস থাকতে আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেবেই দেবে। মানে তারার সাথে আমার ফুলসজ্জা হবে, এই তো? আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি স্যার, যেন তেন প্রকারণে আমি তারাকে আপনার কাছে হাজির করবই। তাহলে আমিও সবার সামনে কথা দিচ্ছি, আমার একমাত্র বোন রাত্রিকে আমি তোমার হাতে তুলে দেবই দেব। সত্যি বলছেন স্যার? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। হ্যাঁ। আপনি আমার এত বড় উপকার করলেন, আর আমি তোমার উপকার করবো না, তাও কখনো হয়? হয় না, হতে পারে না। স্যার বলছিলাম, এই রাত্রির স্বামী তো বিবেক বাবু, এরপরেও কি করে সম্ভব? সম্ভব, এই কংসরাজ চৌধুরী কাজে সবই সম্ভব। স্যার, সামনের মাসে আমার বোন রাত্রিকে দিয়ে হ্যাঁ, ওর থেকে বিবেকের কাছে নোটিশ পাঠানো করাবো। সুখময় যন্ত্রণা আমি সুখে থাকতে দেব না, এটা আমার শেষ কথা। সত্যি স্যার, সত্যি আপনার বুদ্ধির তুলনা হয় না। আপনার বুদ্ধিতে তো সবকিছু হয়েছে স্যার। হরিদাস, আচ্ছা, আমি একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলুন। আচ্ছা, ওই সুখময় দত্তর উপরে আপনার এত রাগ কেন স্যার? একটা পুরনো ইতিহাস আছে। ইতিহাস? হ্যাঁ, অতীত ইতিহাস, অতীত ইতিহাস? যা কেউ জানে না। সময় আসলে আমি তোমাকে বলবো, অন্য কাউকে না। স্যার, এখন বলো, কিভাবে আমার স্বপ্নের পাখি তারাকে আমার হাতে তুলে দেবে? প্রকাশ্যে বলাটা ঠিক হবে না, কানে কানে বলছি। কারণ কারণ দেওয়ালেরও কান আছে। আচ্ছা, এই না হলে মেনে যা। সত্যি আমি তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। সবকিছু তো আপনার কাছে শিক্ষা পেয়েছি স্যার। ওই কথাই রইলো। ঠিক আছে স্যার। তুমি দেবে আমার স্বপ্নের তারা, আমার কাছে এনে দেবে, আর আমি তোমাকে দেবো তোমার স্বপ্নের রানী, আমার একমাত্র বোন রাত্রিকে। আসি, কেমন? বাই বাই। শালা শহরের বাচ্চা, ওই কংসরাজ চৌধুরী আমাকে দিয়ে কাজ হাসিল করাতে চায়। ও মানুষটা জানে না আমি কি ধরনের হারামি। ও ডালে ডালে গেলে আমি পাতায় পাতায় যাই, তবে তো হবে আমার পৌষ মাস আর কংসরাজ চৌধুরীর সর্বনাশ। আর আমি তখন সবাইকে ডেকে ডেকে বলবো, অসময়ে বর্ষাকাল, হরিণ যাতে বাগের গা, আমি হরিদাস পাল, 1 নম্বরের হারামি মাল। হরিদাস পাল যেদিন থেকে আমার বাড়িটা ভাগ করে দিয়েছে, সেদিন থেকে ভাইকে দেখতে পাইনি। কত যে যন্ত্রণা বুকে নিয়ে বেড়াচ্ছে তা একমাত্র ভগবান জানেন। দেখবো একবার ভাইকে ডেকে। না থাক, বৌমা শুনতে পেলে অশান্তি করবে। অশান্তি করে করো, আমি ভাইকে একবার ডাকবো। আমি যে ভাইকে ছেড়ে থাকতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে। এবার আমি তোর দাদা রে। কে কে আমার নাম ধরে ডাকছে? ডাক শুনে তো দাদার গলা মনে হচ্ছে। দাদা, দাদা, তুমি আমায় ডাকছো দাদা? হ্যাঁ রে ভাই, আমি তোর দাদা। তুই ভালো আছিস তো ভাই? না না দাদা, না,
আমি একদম ভালো নেই দাদা। দাদা, তোমাদের জন্য আমার মন খুব খারাপ দাদা। দাদা, তুমি আর বৌদি ভালো আছো তো দাদা? না রে ভাই না, আমরাও ভালো নেই। তোর বৌদি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সব সময় তোর খোঁজ করছে। হ্যাঁ গো, কার সাথে কথা বলছো তুমি? নিশ্চয়ই ভাইয়ের সাথে। হ্যাঁ, ভাইয়ের সাথে কথা বলছি আলো। জানো জানো আলো, আমার ভাই না ভালো নেই। ভাই, ও ভাই, কথা বলো ভাই, কথা বলো। একটিবার বৌদি বলে ডাকো ভাই। বলি কার সাথে কথা বলা হচ্ছে কি? নিশ্চয়ই দাদা বৌদির সাথে। ওই ছোট লোকগুলোর সাথে কথা না বলে কি ভাত খাবে ভাই? রাত্রে আলো, বৌমা মনে চলে এসেছে, তাই তো বৌমার গলা শুনতে পাচ্ছি। এখন আমাদের চুপচাপ থাকা ঠিক দরকার, আছে, নালে না ভাইকে অনেক কথা শোনাবে। আচ্ছা। চলো চলো, এখান থেকে আমরা চলে যাই। এই, তুমি চলো তো এখান থেকে, আমরা এখান থেকে চলে যাই। এখানে থাকলে ওই ন্যাকা কান্না আবার শুরু হয়ে যাবে। তুমি কি কোথাও আমায় একটু শান্তিতে থাকতে দেবে না রাত্রি? কেন কেন এমন করছো তুমি? কি বলে? আমি তোমার শান্তিটা নষ্ট করছি? দাঁড়াও দাঁড়াও, আমি তোমার মজা দেখাচ্ছি। মনে হয় আলো, ওদের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে, আর আমাদের এখানে থাকা ঠিক নয়। ভেতরে চলো। সত্যি আমাদের ভাগ্যটা খুব খারাপ। না হলে ভাইয়ের ইচ্ছা না থাকলে ওকে দূরে সরে যেতে বাধ্য করা হচ্ছে। ভাইও কি কোনো কম কষ্ট পাচ্ছে? সব জিনিস যেন আমাদের কিছু করার নেই। হে ভগবান, আর কত কষ্ট তুমি আমাদের দেবে? আমরা যে আর সহ্য করতে পারছি না। কেঁদো না আলো, তুমি এইভাবে কেঁদো না। আমার ভাই যে কষ্ট পাবে, আর আমিও যে নিজেকে ঠিক রাখতে পারবো না আলো। চলো চলো গো, চলো আমরা ভেতরে যাই। এখানে থাকলে আমার ঘুম বন্ধ হয়ে আসছে। চলো। ঠিকই বলেছো আলো, এখানে থাকলে আমারও দম বন্ধ হয়ে যাবে। চলো চলো। দম বন্ধ হয়ে যাবে? এখানে থাকলে আমারও দম বন্ধ হয়ে যাবে, তাই আমি আর এখানে এক মুহূর্তও থাকতে চাই না। আরে এখানে যে বৌদির ভালোবাসা নেই, ভালো লাগবে কি করে? রাত্রি, হ্যাঁ। মুখ সামলে কথা বলবে। সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করলে ভালো হবে না বলে এই, দিচ্ছি। তুমি আমায় কি করবে বলো তো, কি করবে? মনে রাখবে তোমার নামটা কিন্তু পুলিশের খাতায় লেখা আছে, তাই যখন তখন তোমাকে আমি ঝুলিয়ে দিতে পারি। পারি পারি বললে ও হারামজাদা, কারখানায় কাজগুলো একটা করছিস না? ঠিক আছে, রাখ রাখ, আমি ম্যাডামের বাড়ি এসেছি। ফোনটা রাখ রাখ বলছি। এই কি হরিদাস বাবু আপনি? স্যার পাঠিয়েছেন। আপনারা কেমন না আছেন আছেন কেমন আছেন সব দেখতে। আর কেমন আছি? তার কোনো প্রয়োজন নেই হরিদাস, তুই তোর ওই স্যারকে বলে দিবি সে যেন নিজের চরকায় তেল দেয়। আমাদের নিয়ে ভাবতে হবে না। বিবেক, কি বলে তুমি? কি বলে? তুমি আমার দাদার নামে বদনাম করছো? তোমার এত সাহস হলো কি করে? কেন আমি তোমার দাদার খাই না পড়ি যে আমি তোমার দাদার তৈল মর্দন করব? এই বিবেক দত্ত, আমার দাদার নামের একটা কথা বললে না একদম ভালো হবে না বলে দিচ্ছি। আর আমি কিন্তু চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হব। তা তুমি নিলে নিতে পারো, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। বিবেক, মাথা ঠান্ডা কর বন্ধু। ম্যাডাম, আপনাকে বলছি মাথাটা ঠান্ডা রাখুন। স্বামী স্ত্রীর মধ্যে এরকম যদি ঝগড়া করেন তো পাবলিক কি বলবে? এতে দাম্পত্য জীবন সুখকর হবে না। দাম্পত্য জীবন বিবেক, হরিদাস, যেদিন থেকে ও এ বাড়িতে এসেছে সেদিন থেকে এ বাড়ির সুখ শান্তি ভালোবাসা কোথায় যেন কর্পূরের মতো উড়ে গেছে রে হরিদাস, উড়ে গেছে। এই! একটা কথা বললে
চামড়াটা তুলে নেবো। হ্যাঁ হ্যাঁ, আমি বিবেক দত্ত, তাই আমি সব কিছু করতে পারি, কিন্তু কোনো কিছুর জন্যই আমি আমার বিবেক বা মনুষ্যত্বকে কোনো দিনও কারো কাছে জমা রাখতে পারি না, কিছুতেই না। মা, দেখলেন তো আমার কিভাবে অহংকার করে গেল। ওর অহংকারটা কোথায় উঠেছে দেখতে পেলেন তো? আর আমি আপনাদের ঘরে পা দিয়ে আমি কতখানি ভুল করে ফেলেছি নিজের চোখে আপনি দেখলেন তো। ওর অহংকারটা আমি জীবনের মতো বার করে দেবো রাত্রি। কিভাবে কিভাবে? আর তো আর বানাতে না, আর বাবু নয়, এবার থেকে শুধু হরিদাস বলেই ডাকবে। আর তুমি চাইলে সব ভুল আমি ঠিক করে দেবো রাত্রি। আমি তো চাই তোমাকে, আমি তো থাকতেই পারছি না তোমার কাছে। শোনো না, স্যারের সাথে আমার কথা হয়ে গেছে। কি কথা হয়ে গেছে? সামনের সপ্তাহে কোর্টে গিয়ে তোমার মতামত নিয়ে ওই বিবেকের নামে ডিভোর্স নোটিশ পাঠাবে। সত্যি বলছো হরিদা? হ্যাঁ ডিয়ার, সত্যি সত্যি? তারপর 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 আমাদের বিয়ে হবে। তারপর 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 হবে ফুলসজ্জা। তারপর তোমার কোলে তুলে দেব একটা ফুটফুটে বাচ্চা। আর আমি আমার মধু উজাড় করে দিয়ে বলবো লা 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 লা। আমি মধু যাপন করবো আর বলবো এই মধু তোমাকে চাই, কাশ্মীর কৃষ্ণা ছায়া। চলো যাই এখানে না, চলো যাই এখানে না। এই মধু তোমাকে চাই, কাশ্মীর কৃষ্ণা ছায়া। চলো যাই এখানে না, চলো যাই এখানে না। এই তোমাকে চাই, কাশ্মীর ছায়া। এখানে না, চলো যাই এখানে না। দুজনে মারা। মধু, সুন্দরবনের চাক ভাঙা মধু, ওই মধু আমি আখণ্ড পান করব। রাত্রি আমাকে বিয়ে করার নেশায় বিভোর হয়ে গেছে। ওর মনে আমি বিশ্বাসের আলো জ্বেলে দিয়েছি। রাত্রি আমাকে প্রচন্ড বিশ্বাস করে ফেলেছে। ওরে বিশ্বাসে আনবো বিয়ে, রাত্রি হবে ফিনিশ। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন তো, রাত্রি চৌধুরী তো বিবেকের মা, মানে সেকেন্ড হ্যান্ড মা। সেকেন্ড হ্যান্ড মালকে নিয়ে কেউ বিয়ে করতে পারে? সেকেন্ড হ্যান্ড মালকে নিয়ে ইন্টু সিন্টু করা যায়, বাট বিয়ে করা যায় না। আর আমার পক্ষে তো সম্ভব নয়, কারণ অসময়ে বর্ষাকাল, হরিণ যাতে বাঘের গাল। আমি হলাম হরিদাস পা, 1 নম্বরের হারাবি মা।
রাত আমাদের সেবা যত্ন করছে। এইরকম বৌমা পেয়ে সত্যি আমার জীবন ধন্য। ধন্য ধন্য পড়ে গেছে বামুন পাড়ায়। সবাই বলছে পুরোহিতের নাতবউ খুব সুন্দর হয়েছে। সত্যি করে ভাগ্যগুণে একটা নাতবউ পেয়েছি। কেন দাদু, নাতবউ আবার কি করলো? না বৌমা, তুমি কিছু করোনি। আসলে আমরা বাবা মেয়ে মিলে তোমার প্রশংসাই করছিলাম। কি এমন কাজ করেছি মা আমি, যার জন্য এত প্রশংসা করতে হবে? তুমি অসাধ্য সাধন করেছো নাতবউ, আমার নাতিকে জব্দ করেছো। দাদু, না মা না, বাবা আমার ঠিক কথাই বলেছে। তুমি আমার ছেলে কৃষ্ণকে জব্দ করে দিয়েছো, যেটা আমরা বাবা মেয়ে মিলে এতদিন ধরেও করতে পারিনি। আপনি তাহলে দাদুর কথাতে সাপোর্ট করছেন মা? কেন করবে না? আমি তো সাপোর্ট না করার মতো কোনো কথা বলিনি। ঠিক আছে দাদু, ঠিক আছে, আপনাদের কথা আমি মাথা পেতে মেনে নিলাম। আচ্ছা মা, আপনার ছেলে যে সেই সকালবেলা বেরিয়েছে, ওই এখনো তো ফিরলো না। এত দেরি তো ও কোনোদিন করে না। দেরি হয়ে গেল, কাজ সারতে আমার অনেক দেরি হয়ে গেল। মা, দাদু, আমাকে কয়েকদিনের জন্য একটু বাইরে যেতে হবে। কেন রে বাবা? জানো মা, ওই আমার বন্ধুর মা অসুস্থ, পিজি হসপিটালে ভর্তি আছে। আমাকে আমাকে বারবার ফোন করে জানাচ্ছে, একবার আমার যাওয়া দরকার আছে মা। না বাবা না, তোর নতুন বিয়ে হয়েছে, এই সময় বাইরে যাওয়া তো ঠিক হবে না। মা, 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 দুটো দিন তো মা, তারপর তো আমি চলে আসবো। মা, আপনি আপনার ছেলেকে যেতে বাধা দেবেন না মা। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি যেমন কৃষ্ণের মা, তেমনি কৃষ্ণের কাছে আপনিও যেমন, ওর বন্ধুর মাও তো তেমন, তাই না মা? নাতবউ আমার ঠিক কথাই বলেছে। তুই যাবি ভাই, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো তো তোর কর্তব্য। দাদু, আমিও বাধা দিতে চাইনি, নতুন বিয়ে তো, তাই বলছিলাম। ঠিক আছে বাবা, তুই যাবি। এই তো আমার ভালো মা। মাগো, তুমি যদি যেতে আমাকে বাধা দিতে, আমি যেতাম না মা। কারণ কারণ? আমি তো জানি আমার কাছে গুরুজনদের কথা বেদ বাক্য। ঠিকই তো, মা দাদু এনারা হলেন আমাদের গুরুজন। এনাদের কথা তো আমাদের কাছে বেদ বাক্যেরই সমান। চলো বাবা, এবার আমরা পাড়ায় যাই, আমাদের কাজটা সেরে ফেলি। পাড়ায় যাবে কেন মা? কি কাজ সারবে? শোন দাদু ভাই, তুই নাতবউ নিয়ে বাড়ি এসেছিস, খুব ভালো করেছিস। তার জন্য গ্রামবাসীদের নেমন্তন্ন করতে হবে, পাড়ায় লোকেদের খাওয়াতে হবে, বুঝেছিস? একটা ছোটখাটো অনুষ্ঠান করব ভাবছি। দেখো, আমি আর কি বলবো, যা ভালো বোঝো তাই করো। চল মা, আমরা যাই। হ্যাঁ বাবা, চলো চলো আমরা যাই। এই, কি বুঝলে? কি কি বুঝবো? আরে আরে আরে, কি হচ্ছে? কি ছাড়ো ছাড়ো বলছি, কেউ দেখে ফেলবে, ছাড়ো। কি হচ্ছে এটা? ওগো লজ্জাবতী লতা, তোমার লজ্জার পাপড়িগুলো সুন্দরভাবে মেলে ধরো, আর ওর মধ্যে বাঁধি আমার ভালোবাসার বাসা। বাবা, একেবারে সাহিত্যিকের মতো কথা হচ্ছে। কি বললে? কি বললে তুমি? আচ্ছা, এই রাখো না লক্ষ্মী, আমি তোমার সঙ্গে শুধুমাত্র ইয়ার্কি করলাম। জানো, আজ আজ না আমাদের ঘরের চালে দুটো শালিক পাখি ভালোবাসা করছিল। তুমি দেখো, আরে পাখিরাও কত সুন্দর ভালোবাসতে জানে। ও মা, কেন জানবে না? ওরা শুধু মানুষের মতো কথা বলতে জানে না। তাহলে ওরাও তো বংশ বিস্তার করে, ওরাও তো একে অপরকে ভালোবাসে, ওরাও তো সন্তানকে নিজে যত্ন করে লালন পালন করে বড় করে তোলে। এই জানো, আমাদের না বাচ্চা হলে আমরা খুব আনন্দ করব। আচ্ছা তারা, তুমি বলতে পারো আমরা কবে বাবা মা হব? জানি না, যাও। বন্ধু খুলে তারা এসেছে হাওয়া, এখন সবে দেবার
সুখময় দত্ত, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফাং কি জিনিস আছে এইবার আমি দেখাবো, তোমাকে আমি পথের ভিখারি করে ছাড়বো। তুমি বোধহয় জানো না যে আমার সঙ্গে ছেলে লড়ার পরিণতি কি হতে পারে, কি হতে পারে। যে কোনো সময় বড় অঘটন ঘটে যেতে পারে, তাই সমস্ত আটঘাট বেঁধে নামতে হবে। ওটা তোমার মুখে এ কথা কেন হরিদাস? বলতে বাধ্য হচ্ছি সাহেব, কারণ থানা তো আমাদের সব জানে। আগে সবকিছু আমাদের কথা মতো চলতো স্যার, থানা আমাদের কথা মতো কাজ করতো, এখন আর করে না। তাই আটঘাট বেঁধে নামতে হবে। সাহায্য তো করবেই না, উল্টে আপনাদের ক্ষতি করে বলবে স্যার। দেখুন বিশ্বাস করুন স্যার, আমরা কিছু জানতাম না। সরি স্যার, সরি। জানি হরিদাস জানি, পিছনে বাস দিয়ে আবার সেই জায়গায় মলম লাগানোর নামই হলো সরি। ঠিক বলেছেন। আর এই জন্যই তো আমি তোমাকে আমার জীবনে চলার পথে বিশ্বস্ত সৈনিক হিসাবে বেছে নিয়েছি। স্যার আমি প্রাণ থাকতে আপনার কাছ থেকে কোথাও যাব না, আপনাকে কথা দিলাম। হরিদাস, সত্যি তোমার তুলনা হয় না। আমি সব সময় ছায়ার মতো আপনার পাশে পাশে থাকবো স্যার। আপনার কাছে শুধু আমার একটাই অনুরোধ, আপনার বউ রাত্রিকে আপনি আমার হাতে তুলে দিন। তুমি কোনো চিন্তা করো না হরিদাস, সামনের সপ্তাহে তো বিবেকের কাছে ডিভোর্স নোটিশ যাবে। সুখময় দত্ত বিবেক দত্তকে আমি শেষ করেই ছাড়বো। যদি কিছু মনে না করেন স্যার, একটা কথা বলবো। বলো, কি বলতে চাও? আচ্ছা আজকে আপনার সময় হবে, সেই অতীত ইতিহাসটা একটু বলবেন? শুনবে সেই অতীত ইতিহাস? হ্যাঁ শুনবো স্যার। এই, তাহলে শোনো বলছে। হ্যাঁ বলুন। বিবেক দত্তের দাদা সুখময় দত্তের সাথে আজ আমার বিবাদ, আজ থেকে 30 বছর আগে থেকে। কারণটা কি স্যার? বলছি শোনো, কারণটা হলো আমি সুখময় দত্তের স্ত্রী আলো একই স্কুলে পড়তাম। প্রথম থেকে আমি আলোকে ভালোবাসতাম। আলো অবশ্য খুব একটা আমাকে পাত্তা দিত না। আলো সুখময় দত্তকে খুব পছন্দ করত। তারপর 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 আমি কিন্তু না ছাড় বান্তা। আমি ভাবতাম আমি এত বড় লোক বাড়ির ছেলে, বাবা আমার রাইস মিলের মালিক, আমি আলোকে পাবো না। আর ওই সুখময় দত্ত, যার বাবা হকারি করে, ও আমার কাছ থেকে আলোকে চিনে নেবে। না 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 না, এটা হতে পারে না। ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে স্যার। ভালো করে মন দিয়ে শোনো, ওটা গেল আমার জীবনের একটা বড় চ্যালেঞ্জ, আমি হারতাম না। সেই সময় যদি আমার মা মারা না যেত, মা মারা যাওয়ায় ওই সময় আমার স্কুলে যাওয়া হলো না। সেই সময় সুখময় দত্ত আলোর প্রেম জমে একেবারে কি, ওরা বিয়ে করলো, আমার কিছু করার রইল না। সেই জন্যই তো সুখময় দত্তের সাথে তো আমার রাগ। তারপর তারপর মা মারা যাওয়ার 1 বছরের মধ্যে পাড়া প্রতিবেশীদের মারফত খবর পেলাম বাবা আরো বিয়ে করেছে। তাই নাকি? রাত্রি বোন তখন আমার অনেক ছোট, হোস্টেলে থেকে পড়াশোনা করতো। বাবা বিয়ে করে শুনে আমি স্থির থাকতে পারিনি, প্রচন্ড রাগ হয় আমার মনের মধ্যে। রাগ হয় তো স্বাভাবিক, রাগ হয় তো স্বাভাবিক। তারপর বেশ কিছুদিন আমি রাইস মিলে কাজ দেখাশোনা করছি। ওখানে গিয়ে একটা লোক আমাকে খবর দিল, বাবা একটা মেয়েকে নিয়ে বাড়ি এসেছে, আবার মেয়েটির কোলে রয়েছে একটি শিশু। কি বলছেন আপনি? লোকটির মুখে কথা শুনে আমি সোজা বাড়িতে হাজির হলাম। ওই মেয়েটিকে দেখেই মামার মাথায় আগুন জ্বলে উঠলো। বাবাকে আমি ভদ্রভাবে বললাম, বাবা মেয়েটিকে বের করে দিন। বাবা তো বের তো করলোই না, উল্টে আমাকে তাড়াতে চেষ্টা করলো। আমি বাবাকে বললাম, বাবা একটা বাড়ির মেয়ে, আমার থেকে তোমার চেয়ে বেশি হলো। বাবা বললেন, ও বাইরের মেয়ে নয়, ও তোর মা, ওকে আমি বিয়ে করেছি। আর ওই শিশু অন্য কেউ না, ও তোর ভাই। তাই সত্যি বলছেন স্যার? আমি বাবাকে বললাম, ও আমার মা কোনোদিনই হতে পারবে না, ও তোমার রক্ষিতা। এই কথা বলা মাত্রই বাবা আমার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। কি বলছেন আপনি? তখন আমি আর নিজেকে সংযত রাখতে পারিনি।
আমার কাছে একটা ছুরি সব সময় থাকতো। সেই ছুরিটা বের করে আমি বাবার দিকে মেয়েটা বাধা দিতে এলে মারলাম সজোরে লাথি। মেয়েটি ছিটকে পড়ে গেল। তারপর ওই ছুরিটা বের করে আমি বাবার দিকে বাবার পেটে একদম ঢুকিয়ে দিলাম। বাবা আমার ছটফট করতে লাগলো। বুঝলাম, সেদিন তাহলে আপনার বাবা মায়ের ভোগে চলে গেছে, তাহলে কোলের বাচ্চা আর শিশু। তারপর বাবাকে মারার পর দেখি মেয়েটা ওখানে নেই, পালিয়ে গেছে। আমি পিছু পিছু ধাওয়া করি। তারপর মন্দিরে দিয়ে এসে থমকে দাঁড়াই। মন্দিরের পুরোহিতকে মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করলে উনি বলেন এখানে কেউ আসেনি। আমি তৎক্ষণাৎ ফিরে আসি। তারপর থেকে আর আমি মেয়েটির কোনো খোঁজ খবর করিনি। জানি না ওরা আদৌ বেঁচে আছে না মরে গেছে। স্যার, আমার মনে হয় কৃষ্ণ তো পুরোহিতের বাড়িতে থাকে, তাহলে ওই কৃষ্ণ নয় তো? তাই নাকি? তাহলে তো সর্বনাশ, ভালো করে খনি নিয়ে দেখতে হয়। শুনলাম আপনার অতীত ইতিহাস। তাহলে বলো আমার অন্যায়টা কোথায়? অন্যায় নয় স্যার, আপনি যা করেছেন ঠিক করেছেন, আর যেটা করবেন সেটাও ঠিক করবেন। তাহলে এখন আমার কাজ হলো রাত্রিকে বিবেকের কাছে ডিভোর্স করানো। আর কি স্যার? আর বাকিটা যাই হোক, দর্শক দরবারে না বলাই ভালো। একদম একটা কথা মনে রাখবে হরিদাস, হ্যাঁ, মানুষের অতীত যেমন পরিবর্তন করা যায় না, এটা যেমন ঠিক, আর এটাও ঠিক, ইচ্ছে থাকলে নিজের ভবিষ্যৎ নিজেই সাজানো হয়। ঠিক আছে? সত্যি স্যার, আপনি দারুণ কথা বলেছেন। আমি যে আপনার কবে আপনার মতো বুদ্ধিমান হতে পারবো কে জানে। আচ্ছা, আমি আসি স্যার, আমাকে অপারেশন জন্য তৈরি হতে হবে। আসি ঠিক আছে। স্যার, কি করতে হবে? তোমাদের প্রথম কাজ হবে, আচ্ছা এসো, সব বুঝিয়ে বলছি। ঠিক আছে স্যার, বুঝেছি। এই কাজটা করে দিতে পারলে আমি তোদেরকে টাকা দেবো, তোরা সারা জীবন বসে বসে যাবি, বুঝলি? কাজটা স্যার আপনার করে দেবো, প্রয়োজনে জান দেবো স্যার, কিন্তু কাজটা তাও আমরা করবোই। মারের বদলা মার দেবো, তবুও স্যার পিছিয়ে আসবো না। তাহলে স্যার এখন আমরা আসি। আসছি স্যার। ঠিক আছে। ধনী রোগী আমার খুব বিশ্বস্ত ছেলে, ওদেরকে কাজ না দিলে কাজ করে না করে আসে। কি জ্বালা, ফোন না করলে আমি আসতাম না স্যার। মানে কথা আসতাম না। খুব আর্জেন্ট কথা আছে বলে তো আমি ফোন করে রেখেছি। বলুন, কি বলে ফেলুন। ঠেলে দে, বলে ফেলু। বলছিলাম ওই বামুন পাড়াতে একটা কৃষ্ণ বলে ছেলে থাকে, ওকে একটু টাইট, মানে চুরি চিন্তায় কেস দিয়ে অ্যারেস্ট করতে হবে। জ্বালা, কিরকম টাইট দিতে হবে স্যার বলুন। মানে ঠেলে দে। এই তুমি চুপ করো। কি জ্বালা, বলুন কি বলছেন। শুনুন, চুরি চিন্তায় কেস ঢুকে দিন পারবেন? কি জ্বালা, পেট্রোল দিন, গাড়ি ছুটবে। এই নিন। কি জ্বালা, কি জ্বালা, কোনো চিন্তা করবেন না, আজ 24 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। চল বাবু। শালা এক নম্বরের হারামির বাচ্চা, টাকা ছাড়া কিছুই জানে না। টাকা দিতেও তো হবে, আর ওর প্রশাসনকে হাতের মুঠোয় রাখতে হবে, কাজগুলো ঠিকঠাক করে নিতে হবে। সুখাময় দত্ত, বিবেক দত্তকে আমি একদম জীবনের মতো শেষ করে দিব, ওরা যেন উঠে দাঁড়াতে না পারে। কৃষ্ণকে তো 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবেই করবে। এরপর তারা আমার হাতের মুঠোয় চলে আসবে। এখন আমার একটাই মুখে নাম, সেটা হলো তারা ধ্যান, তারা জ্ঞান, তারা চিন্তামণি।
তারা হারা আমি যেন মরি আল্লাহ ভবি। মণিহারা ফণি, বিবেক ছাড়া আমি ছিল মণিহারা ফণি। কিছুই ভালো লাগে না। আমি আজ ভাইয়ের সাথে দেখা করবই করব। ভাই, এ ভাই, কোথায় ভাই? আমি তোর দাদা রে, আমি তোর দাদা। কথা বল ভাই, কথা বল। কেমন করে ডাকছে? নিশ্চয় নিশ্চয় আমার দাদা এসেছে। দাদা, আমি এসেছি দাদা, তুমি কোথায়? এই তো। ভাই, কেমন আছিস? কি রে, তুই তো খুব রোগা হয়ে গেছিস। দাদা, তুমিও তো অনেক রোগা হয়ে গেছো দাদা। ওই না তোর ভাই, আমি তো ঠিক আছি। জানিস ভাই, তোর বৌদি না অনেকটা দুর্বল হয়ে পড়েছে। মাথাটা হঠাৎ বরফর করে ঘুরে গেল। নিজেকে আমি সামলে নিয়েছি, আমি পড়ে যাইনি। বৌদি, বৌদি, আমার ভুল হয়ে গেছে বৌদি, আমাকে তুমি ক্ষমা করে দাও বৌদি, আমার ভুল হয়ে গেছে। তোর পাগলা, তোর কোনো ভুল নেই রে ভাই। তুই দোষ কেউ করে থাকে, সেটা হলো আমাদের বাড়ি ছোট বউ ওই রাত্রি। ও ভুল করেছে। হ্যাঁ দিদি, আপনি ঠিকই বলেছেন। আমি চরম ভুল করেছি। আর সেই জন্যই তো আমার ভুল স্বীকার করতে আমি আপনাদের কাছে এসেছি। রাত্রি, আপনারা আমাকে একটি বারের জন্য অন্তত ক্ষমা করে দিন। ক্ষমা ক্ষমা তাকেই করা যায় যে ক্ষমার যোগ্য হয়। তুমি আমার দাদা ও বৌদির সাথে যে ব্যবহার করেছো, তাতে করে তোমাকে ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না রাত্রি। তুমি বিশ্বাস করো, আমি আমি একটা বোকা মেয়ের মতো না জেনে শুনে অনেকটি ভুল করে ফেলেছি গো। আমি মানছি তো, আমার চরম অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, আমি বুঝলাম। তোমার হঠাৎ মত পরিবর্তনের কারণটা জানতে পারি? দাদা, তুমি বুঝতে পারছো না দাদা, ওটা ওর অভিনয় ছাড়া অন্য কিছু নয় দাদা। আবার নতুন করে ছলনা করে কোনো না কোনো ফোন দিয়ে আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছে দাদা। রাগো না, তুমি আমাকে ভুল ভাবছো। অবশ্য ভুল ভাবাটাও যে ভীষণ স্বাভাবিক। আমি জানি তোমরা আমাকে কেউ বিশ্বাস করতে পারবে না, তাই আমার পথ আমাকে বিচ্ছিয়ে দিতেই হবে। কোথায় যাবে? কি করবে তুমি? আত্মহত্যা, আত্মহত্যা ছাড়া যে আমার আর কোনো পথ খোলা নেই দিদি। কি এমন হলো যে কি জন্য তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? বল, বল, চুপ করে বল। তুই চুপ করে থেকো না, বলো। কি হলো? দাদা বৌদির প্রশ্নের উত্তর দাও, শুনতে পাচ্ছ না? আমি সব কিছু শুনতে পাচ্ছি গো। আমি কিভাবে বলবো সেটা লজ্জায় যে আমি কিছুতেই বলতে পারছি না। আমার দাদার হরিদাস পালের কথায় আমি গোপন কক্ষে কথা বলতে দেখি আমার সন্দেহ হয়েছিল। আমি আস্তে আস্তে গিয়ে ওদের পেছনে দাঁড়াই। আমি শুনতে পাই হরিদাস পাল আমার দাদাকে বলছে, স্যার আপনার অতীত ইতিহাসটা আমাকে বলবি? তার মানে এর পরের কথাগুলো আমি কিন্তু কিছুতেই যে আপনাদের কাছে বলতে পারবো না। আমার বিবিকে যে ভীষণ ভাবে বলো রাত্রি, বলো, তোমাকে তো বলতেই হবে। না বললে আমরা জানবো কেমন করে? দাদা বলছি, জানো হরিদাস,
ওই সুকুমার তো, ওর সাথে আমার অনেক দিনের একটা অতীত ইতিহাস আছে। ও যে ওই আলোকে বিয়ে করেছে, সেই আলোর সাথে আমার এতদিন আগে প্রেম ছিল, কিন্তু সেদিন সুকুমার তো আমার কাছে একটা চরম সত্য হয়ে গেছে। কি যেন তেন প্রকারে শেষ করা আমার কাজ। আর এই জন্য তো ছলি বলি কৌশলী আমার একমাত্র বোন রাত্রিকে আমি ওদের বিবেক দত্তর সাথে বিয়ে দিয়েছি। আমি ওদের সুখের সংসারটাকে ভেঙে দিয়েছি। তার মানে মানেটা তো জলের মতো পরিষ্কার দাদা। হরিদাস আর আমার দাদা দুজনে মিলে যুক্তি করে যাতে আমার দাদাকে নিমন্ত্রণ করবে, তার জন্য হরিদাসকে আপনাদের বাড়িতে পাঠায়। তাই নাকি? হ্যাঁ, হরিদাস পাল আর দাদা আমাকে উল্টো পাল্টা ভাবে বুঝিয়ে, প্রথমটা আমি বুঝতেই পারিনি, তাই ওদের ফাঁদে আমি যে পা দিয়ে দিয়েছিলাম দাদা। তার জন্যই তুমি আমার শরবতের সাথে ওষুধ মিশিয়ে আর ওদেরকে তুমি তোমার বিভিন্ন স্টাইলের ছবি তুলে দিতে সাহায্য করেছিলে, তাই না রাত্রি? হ্যাঁ, কেন এমন করলে রাত্রি? কেন তুমি একটা সুখের সংসারকে ভেঙে টুকরো টুকরো করে দিলে রাত্রি? বলো রাত্রি, বলো, উত্তর দাও। কেন কেন কেন? আমি ভীষণ ভুল করে ফেলেছি গো, ভীষণ ভুল করে ফেলেছি আমি। তুমি বিশ্বাস করো, ওদের অভিনয়টা যে আমি কিছুতেই বুঝতে পারিনি। আমাকে তোমরা সবাই তোমরা আমরা সবাই তোমাকে ক্ষমা করে দিলাম। আমার ভাবতে অবাক লাগছে যে হরিদাস এত বড় বেঈমান, যাকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসি, দুধ করে আমি কার সাথে পুষেছিলাম। আরো তো একটা কথা বলা হলো দিদি, ওই কংস চৌধুরীও কিন্তু কম যায় না। ও আমার বাবাকে চুরি মেরে খুন করেছে। হ্যাঁ দিদি, হ্যাঁ। আমার ওই বাবা ওই মারা যাবার পর, মা যখন মারা গেল, তখন আমার বাবা একজনকে বিয়ে করেছে। আর সেটা ওই কংস চৌধুরী কিছুতেই মেনে নিতে পারেনি। কংস এত বড় শয়তান, ওদের আমি কিছুতেই ছাড়বো না। এমন কংসকে শাস্তি দেব যে জীবন সে মনে রাখবে। জানেন দাদা ওই কংসটা কি বলছি? বিবেককে যেন আমি ডিভোর্স দিয়ে দাও আমাকে ডিভোর্স, আর আমিও বাঁচি। না গো না, আর তা হয় না গো। নেড়া কিন্তু বেলতলায় একবারই যায়। রাত্রি, হ্যাঁ, আপনারা সবাই শুনুন, ওরা হয়তো আরো কোনো একটা বড় ফাঁদে সবাইকে ফাঁসানোর চেষ্টা করছে। তাই আমি ওদের সব কিছু কিন্তু কায়দা করে জেনে নেবই নেব। আর আজকে চিতা জ্বালানো আমি আর সইতে পারছি না। আমার বাবার হত্যাকারীকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। হরিদাস পাল আর কংসরাজ চৌধুরী, তোমরা কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। ও মা, তুমি কয়েকটা দিন বাপের বাড়িতে থেকে সব কিছু জেনে শুনে আমাদের খবর দিও বৌমা। রাত্রি, তুমি পারবে। তুমি সমস্ত আট গাঁট বেঁধে ওদের সঙ্গে ছলনা করে ওদের সব ছলা কল্লা জেনে নেবে। আমি আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। তারপর আমরা সবাই মিলে জোটবদ্ধ হয়ে শুরু করবো অসুর নিধনের যজ্ঞ। ঠিক বলেছে, তোমরা যখন সবাই আমার পাশে থাকবে, আমি কিন্তু অসুর নিধনে আরো এগিয়ে যাব। এটাই হচ্ছে আমার চিরপ্রতিজ্ঞা। ঠাকুর, ঠাকুর তুমি ওদের ক্ষমা করো না ঠাকুর। যারা আমাদের সংসারের উপর এত বড় ক্ষতি করতে চাইছে, তাদের তুমি কিছুতেই ক্ষমা করো না ঠাকুর, কিছুতেই ক্ষমা করো না। তুমি এখানে আর আমি তোমাকে ছাড়িয়ে দিতে বলছি। কেন মা,
বলবে? বলছিলাম কৃষ্ণের তো আজ বাড়ি ফিরে আসার কথা, তাই না? হ্যাঁ মা, আর কিছুক্ষণের মধ্যেই সে এসে পড়বে। একটু আগে সে আমাকে ফোন করে জানালো সে বেরিয়ে পড়েছে। ও আচ্ছা, তাহলে আগামী পরশুদিনই আমরা অনুষ্ঠানটা করতে পারবো। হ্যাঁ মা। তোমার দাদু বাজার করতে গেছে, এখনো ফিরে এলো না কেন? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। এত বাজার করেছি, আনতে পারছি না। তুমি আনতে গেলে কেন? একটা লোক নিতে পারতে তো। লোক দিয়েই তো আনতে হলো। দাদুর আমার অনেক বুদ্ধি, দাদুর সঙ্গে বুদ্ধিতে পেরে ওঠে এমন কারোর সাধ্য নেই। বড্ড মুশকিল হয়ে গেল, ঠিক মালুম হচ্ছে না। আচ্ছা আপনারা বলতে পারেন এখানে রামকৃষ্ণ বাবু কে আছেন? আমি রামকৃষ্ণ। কেন বলুন তো? কৃষ্ণ আপনার কে আছে বাবুজি? আমার নাতি। কি ব্যাপার বলুন তো? আজ কলকাতা সে আসার সময় ওই কৃষ্ণ বাবুজির অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হাসপাতালে ভর্তি দিয়ে আছে। না না, চুপ করেন চুপ করেন, আমার কথা আপনারা মন দিয়ে শুনেন। মা, আগো, এখন আমাদের কি হবে মা? বলো মা, এখন আমাদের কি হবে? আপনি ঠিক বলছেন তো সেঠজি? সত্যি কথা বলছেন তো? হ্যাঁ বাবুজি, আমি সাজ বাদ বলছে। আমি তো আমার গাড়ি করে ওই কৃষ্ণ বাবুকে হাসপাতালে ভর্তি করিয়ে দিলাম। ও কৃষ্ণ বাবু ভালো কথা भी বলতে পারছে না, শুধু আপনার নামটা বলিয়ে দিল। আর আমি 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 সন্ধান করতে করতে আপনার বাড়ি চলিয়ে আসলাম। আপনাকে আমার সাথে যেতে হবে বাবুজি। হ্যাঁ যাবো, আমি যাবো। নাচবো কেন না? দাদু, মা আমার কাঁদিস না। আমি ঠিক দাদু ভাইকে সুস্থ করে ফিরিয়ে আনবোই আনবো। দাদু, দাদু আপনি একা যাবেন? আমাকে নিয়ে চলুন। না মাঝি না, তা হয় না। আপনি তো মায়া মানুষ, আপনার ওখানে যাওয়া ঠিক হবে না। আমিও যাব। আমি একা থাকতে পারবো না, আমাকে সে কি হয় মা? সবাই গিয়ে ওখানে কি করবি? বাড়িতে তো থাকতে হবে নাকি? মা, আপনি বরং বাড়িতে থাকুন, আমি আর দাদু আপনার ছেলেকে ঠিক আপনার বুকের মধ্যে ফিরিয়ে এনে দেব। শোনেন শোনেন রামকৃষ্ণ বাবু, দেরি করবেন না, চলেন আমার সাথে, আপনারা চলেন। চলেন চলেন। এসো, এসো, আরে আসো। ঠাকুর, আর কত কষ্ট তুমি আমাকে দেবে ঠাকুর? আমি যে আর সহ্য করতে পারছি না। না, আমি কাঁদবো না, কাঁদবো না। আমি কাঁদলে যে আমার খোকা কষ্ট পাবে। এটা কি কৃষ্ণবাবুর বাড়ি? হ্যাঁ মা। আপনার চোখে জল কেন? আপনি কাঁদছেন? বলবো মা, সব বলবো। আগে বলো তুমি কে? কেনই বা তুমি কৃষ্ণের খোঁজ করছো? আমি তো ভুমনডাঙ্গা থেকে এসেছি। ভুবনডাঙ্গা? কি হলো মা, আপনি ভুবনডাঙ্গা বললে চমকে উঠলেন কেন? ওই, না তো, চমকে উঠিনি তো। হ্যাঁ, আসল কথা কি জানো মা? ওই ভুবনডাঙ্গা গ্রামটির সাথে আমার একটা সম্পর্ক জড়িয়ে আছে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা মা, ভুবনডাঙ্গা গ্রামে কার মেয়ে তুমি? নাম বলে কি আপনি আমার বাবাকে চিনতে পারবেন? আজ থেকে প্রায় 25 বছর আগে একটা আত্মতায়ী হাতে খুন হয়ে গেছে। আচ্ছা, নামটা বলো না মা, দেখি তোমার বাবাকে চিনতে পারি কিনা। আমার বাবার নাম হলো স্বর্গীয় মহাদেব চৌধুরী। কি বললে তুমি? তুমি মহাদেব চৌধুরীর মেয়ে? হ্যাঁ মা, কেন বলুন তো আপনি ওইভাবে চিৎকার করে উঠলেন? সব বলবো মা, সব বলবো। তোমাকে যে বলতেই হবে, তোমাকে না বললে যে কংস বধ হবে না। মা, কি
কি বললেন আপনি? আপনি কি তাহলে? আরে, আমি যে তোর মা। তোর মা মারা যাওয়ার পর তোর বাবা আমাকে হিন্দু শাস্ত্র মতো বিয়ে করে কিছুদিন পর আমার গর্ভে সন্তান আছে। মা, কৃষ্ণই আমার সেই সন্তান। তার মানে কৃষ্ণ আমার ভাই? বলো না মা, বলো না, আমার কৃষ্ণ ভাই কোথায় গেছে? তুমি আমার বড্ড প্রয়োজন। কৃষ্ণ না থাকলে যে আমি কারোর সাথে লড়তে পারবো না মা। পারিব না এ কথাটি বলিও না। আর কেন পারিবে না? দেখো শতবার সকলে পারিছে যাহা, তুমিও পারিবে তাহা। আপনি কেন এসেছেন এখানে? যান, বেরিয়ে যান এখান থেকে। একবার তার আবার পরেও আপনি এসেছেন। লজ্জা নেই আপনার? মা তুমি চুপ করো মা, মানুষটাকে তুমি ওইভাবে বলো না মা। আচ্ছা সত্যি করে বলুন তো, কি আপনি কেন এসেছেন এখানে? একটা মনের যন্ত্রণা 25টা বছর ধরে পুষে রেখেছি রে মা। 25টা বছর ধরে? সত্যিটা বলার মতো সাহস পাই না, কারণ কারণ কঠিন এক যুগে আমরা বাস করছি। মিথ্যাটা বললে সবাই বিশ্বাস করে, আর সত্যিটা বললে সবাই প্রমাণ খোঁজে। কি বলতে চান আপনি? আকাশ যতই দূরে থাকুক না কেন, তা যেমন কখনো আড়াল হয় না, হৃদয় যতই কাছের হোক না কেন, তা কোনোদিন ছোঁয়া যায় না। বিবাহিত স্ত্রী যতই দূরে থাকুক না কেন, তা কখনো ভোলা যায় না। কি সব বলছেন আপনি? পুরো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না। আপনি কিছুতেই ভেবে পাচ্ছি না তখন থেকে আপনি কেন খেয়ালি করে চলেছেন। জানেন এগুলো করলে না আমি কিন্তু ভীষণ রেগে যাব, আর আমি যদি রেগে যাই তাহলে কিন্তু লঙ্কা কাণ্ড বানিয়ে দেবো। না মানে না, লঙ্কা কাণ্ড বাঁধিও না, লঙ্কা কাণ্ড বাঁধিও না। আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি। শুধু তোমার মাকে চোখ দুটো বন্ধ করতে বলো, দেখো সব জলের মতো চোখ পরিষ্কার দুটো হয়ে বন্ধ যাবে। করতে বলবো? আপনি কি বলছেন? আচ্ছা মা, তুমি একটু চোখটা বন্ধ করো তো মা, দেখি কি হয়। ঠিক আছে, ঠিক আছে, আমি দুটো চোখ বন্ধ করলাম। এবার চোখ খুলে তাকাও। মহাদেব! মহাদেব, তুমি বেঁচে আছো মহাদেব, বেঁচে আছো। সত্যি ঠাকুর আছে। এ হলো তোর বাবা। তুমি বেঁচে আছো বাবা? বলো না, বলো না গো, কেন এত অপমান করার পরেও তুমি তোমার পরিচয় দাওনি? তুমি এত নিষ্ঠুর হতে পারলে? পরিস্থিতি মানুষকে সব কিছু করতে শেখায় সন্ধ্যা। তাই হতাশ না হয়ে চলো আমরা সবাই মিলে কংসের বিরুদ্ধে লড়াই করি। তাই চলো বাবা, তাই চলো। আমার কথা কিন্তু ঠিক তাহলে। তবে এই লড়াইতে আমার ভাই কৃষ্ণকে প্রচন্ড প্রয়োজন। কিন্তু কৃষ্ণ আসছে না কেন? এই তো আমি এসে গেছি, কিন্তু কিন্তু আমি তো তোমাদের চিনতে পারলাম না। কে তোমরা? কৃষ্ণ, হে কৃষ্ণ, কৃষ্ণ, এই হলো তোর দিদি, এই হলো তোর বাবা। এখন বল, বৌমা আর তোর দাদু কোথায়? ওরা কোথায় আমি কেমন করে জানবো? কেন? তোকে দেখতেই তো ওরা হাসপাতালে গেল। আমাকে দেখতে হাসপাতালে গেছে? আমার কি হয়েছে মা? মাগো, তুমি কি পাগল হয়ে গেলে মা? নিশ্চয়ই এর মধ্যে কোনো চক্রান্ত লুকিয়ে আছে। আমারও তাই মনে হয়। কি হয়েছে মা, তুমি খুলে বলো। তারা দাদুকে কে হাসপাতালে নিয়ে গেছে? গেল গেল সব নিয়ে গেল।
সব শেষ হয়ে গেল, নিমিষের মধ্যে সব শেষ হয়ে গেল। কি হলো? দাদু তুমি বলো না কি হয়েছে? তুমি না বললে আমি বুঝবো কি করে? তুমি কাঁদছো কেন দাদু? দাদু ওই লোকটা আমাকে জোর করে গাড়ি থেকে ঠেলে ফেলে দিয়ে নাতবাবুকে নিয়ে চলে গেল। দাদু তুমি কি বলছো? দাদু তুমি ওদেরকে চিনতে পেরেছো দাদু? কৃষ্ণ, কৃষ্ণ শোন বাবা, একজন এন্টি ড্রাইভার এখানে এসে তোর অ্যাক্সিডেন্টের কথা বললো। অ্যাক্সিডেন্টের কথা বলে বললো ও নাকি তোকে হাসপাতালে ভর্তি করেছে। আমরা ওই কথা শুনে ভেঙে পড়লাম, কাঁদতে লাগলাম। তখন ওই লোকটা বললো আপনাদেরকে এখনই হাসপাতালে যেতে হবে। কৃষ্ণ বাবু আপনাদেরকে যেতে বলে। মা, মাগো তোমরা এই ভুলটা কেন করলে? কে কে আমাদের শান্তির সংসারে অশান্তির ঝড় তুলে দিল? তোমরা বলতে পারো দাদু? দাদু তুমি ওদের চিনতে পারোনি? না, চিনতে পারিনি, তবে ওদের দুজনের নাম জানতে পেরেছি। কি নাম ওদের দাদু? একজনের নাম রকি আর একজনের নাম জনি। দাদু চৌধুরীর লোক। তাহলে কংস আরো আমাদের সর্বনাশ করার চেষ্টা করছে। না, আর চুপ করে বসে থাকা যাবে না। কৌশল করে কিন্তু কংসটাকে বাদ করতে হবে বাবা। তার সাথে ওই হরিদাস পালটাকেও কিন্তু কিছুতেই ছাড়া হবে না। কেউ দড়ি পড়াতেই হবে। বংশরাজ চৌধুরী তুমি মৃত্যুর জন্য তৈরি হও, তোমার 16 কলা পূর্ণ হয়ে গেছে। আমি তোমার কাছে আসছি। কৃষ্ণ, কৃষ্ণ, তুই জানিস না বাবা, তোর বাবাকে পেটে ছুরি ঢুকিয়ে মা ওই কংস মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। মা একটা ভুল বুঝে আমি আমার ছেলের একটা ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছি। এখন আবার ওই কংসরাজ চৌধুরী আমার ওই হরিদাস পালকে বিয়ে করতে বলছে। কংস তোর মাকে লাথি পর্যন্ত বেড়েছে। না না, এগুলো কিছুতেই মেনে নেওয়া যায় না। না না, আর তোমরা বলো না, আমি আর সহ্য করতে পারছি না। মাগো সারা পৃথিবীটা মন করে ঘুরছে, আমার পায়ের তলার মাটিগুলো করে রাখছে। বংশরাজ চৌধুরী তুমি মৃত্যুর জন্য তৈরি হও। তুমি মনে রাখো কালের কৃষ্ণ यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारते अभ्युत्थानावधर्मस्य तदसमानं सृजम्यहं परित्ताराय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे सम्भवामि युगे युगे। আসছে, আসছে কৃষ্ণ আসছে, আমাকে এই বিপদ থেকে রক্ষা করছে। কলির কৃষ্ণ আসছে। তাহলে ভাইতে চান তো এখান থেকে। চুপ সালি, আর একটা কথাও বলবি না। তা না হলে তোর মুখটা আমি চিরজীবনের মতো বন্ধ করে দেব। তা তুই কিছুতেই পারবি না রে জানোয়ার। আমার মুখ বন্ধ করবার মতো কোনো ক্ষমতা তোদের নেই। তার আগে তোদের নিজেদের মুখ বন্ধ হয়ে যাবে। আমাদের মুখ বন্ধ করার মতো এই পৃথিবীতে কোনো চাঁদু জন্ম নেয়নি। আমাদের মুখ বন্ধ করতে হলে তার আগে তোর মুখ বন্ধ হয়ে যাবে। ধর্ম বলে যদি কিছু থাকে তাহলে তোদের বিচার একদিন এই পৃথিবীতে হবেই হবে। বিচার করবে কে? কে বিচার করবে শুনি? কৃষ্ণ। ওই শালা হারামির বাচ্চা কলির কৃষ্ণ করবে আমাদের বিচার। না, সে তার সুযোগ কোনোদিন তোরা পাবি না রে জানোয়ার। শালা হারামির বাচ্চা এখানে আসুক না, গড়াই গন্ডায় উসুল করব। শালাকে এমন মারবো 100 ফুট মাটির নিচে পুঁতে দেবো। বাঘ আর শিয়ালও টের পাবে না।
কৃষ্ণ, কৃষ্ণ তুমি কোথায়? তোমার তারা যে আজ বড্ড বিপদে পড়েছে কৃষ্ণ, তুমি এসো, তুমি ছুটে এসো কৃষ্ণ, কৃষ্ণ। উদ্ধার করবে এখান থেকে। বন্ধ করো, হাসি বন্ধ করো জানোয়ার। একটা কথা তোমরা মনে রেখো, তোমাদের এই হাসি একদিন কান্নায় পরিণত হবেই হবে। এই জনি, মালটা আমাদের অভিশাপ দিচ্ছে রে। তাই তো মনে হচ্ছে রে। মালটার মুখটা বেঁধে দিলে কেমন হয়? না, সাবধান, কেউ আমার গায়ে হাত দিতে এগিয়ে আসবে না। জানবি, মেয়েরা যেমন জননী হয় তেমনই কিন্তু মেয়েরা হয় নাগিনী। সবল মারার আগে না আমি ওই তোর বিস্তারটা ভেঙে দেব। তোর হাত পা দুটো ভেঙে কাঁধে ঝুলিয়ে দেবো, তখন বুঝবি তুই কত ধানে কত চাল। তোদের সব চাল বানচাল করতে আমার কৃষ্ণ আসছে। সাবধান, খুব সাবধান। সাবধান হব আমরা। এই জনি, ঠিক বলেছিস। স্যার পাত পেড়ে খাবেন বলে বসে আছেন, তাড়াতাড়ি মালটাকে নিয়ে যাই চল। না, নারী শয়তান না, এক পায়ে গভীরা শয়তান। তাহলে তাহলে তোমরা শেরের যদি বামুন হয়ে চাঁদ করতে ইচ্ছা হয়, সে সাবধান কোনোদিন পূর্ণ হবে না। আমরাই তো চাঁদকে বামুনের কাছে নিয়ে যাব। তখন থেকে অনেক বড় বড় কথা বলছিস, কি ভেবেছিস তুই? আমি মনে মনে শুধু একটা কথাই ভেবেছি, তোরা কবে জাহান্নামে যাবি। শয়তানে! বাঁচাবো বলেই তো ছুটে এলাম ম্যাডাম। এই ছাড় বলছে। দেখুন না দাদা, ওরা আমাকে জোর করে এখান থেকে তুলে নিয়ে যেতে চাইছিল। অন্যায়, ভারী অন্যায়। এই দিনের আলোতে একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া, এটা কোনো মতে মেনে নেওয়া সম্ভব নয়। ম্যানেজার বাবু, আপনি হঠাৎ? হ্যাঁ, আমি চৌধুরী রাইস মিলের ম্যানেজার মিস্টার হরিদাস পাল। আমরা তো কিছুই বুঝতে পারছি না ম্যানেজার বাবু। কি বুঝতে পারছিস রে বল? আপনার হঠাৎ করে আপনার 180 ডিগ্রি ঘুরে যাওয়ার কারণ? একজন শিক্ষিত ভদ্রলোকে যেটা করা উচিত আমি সেটাই করব। কে কি ভাবলো তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। দেখলি তো তোদের আমি বলেছিলাম তোদের স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। মিললো তো আমার কথাটা। ম্যানেজার বাবু, আপনি কিন্তু খুব ভুল করছেন। আপনি কিন্তু ম্যানেজার বাবু কাজটা খুব ভালো করছেন না। আমি কি করছি বা ভবিষ্যতে কি করব সেটা কি তোদের কাছে শিক্ষা নিতে হবে নাকি? তাহলে কেন এমন পরিকল্পনা করেছিলেন? মাঝ নদীতে এসে নৌকা ডুবিয়ে দেওয়ার কারণটা কি? সে কৈফিয়ত আমি তোদের কাছে দিতে বাধ্য নই। তোদের মুরদ আমি বুঝে গেছি। তার মানে? এটা তো একদম জলের মতো পরিষ্কার। একটা মেয়ে তোরাকে ঘন্টার পর ঘন্টা বোকা বানিয়ে রেখেছে, আর তোরা বুড়ো আঙুল চুষছিস। তোরা কেমন পুরুষ রে? আপনি কি বলছেন? কেন ম্যাডাম, আমি তো সহজ সরল ভাষায় বলছি, না বোঝার মতো তো কিছু নেই। দয়া করে আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন না। এখানে আর দেরি করা যাবে না, যে কোনো সময় বড় অঘটন ঘটে যেতে পারে। আর যদি কাজটা করতে না পারিস, স্যার কিন্তু তোদের কচু কাটা করবে, আর আমার স্বপ্ন সফল হবে না। তাই বলছি, আর দেরি করিস না, যা বেঁধে ফেল মালটাকে। ঠিক আছে ঠিক আছে। স্যার। খবরদার তোমরা আমার দিকে এক পাও এগিয়ে আসবে না। আমি কিন্তু তাহলে কুরুক্ষেত্র বানিয়ে ছাড়বো। তাই নাকি? ম্যানেজার বাবু, আমি আপনার পায়ে পড়ি,
করুন, আপনি আমার দাদার মতো। দাদার মতো? আর দাদা তো নয়। আর সত্যি কথা বলতে কি জানেন, ওই দাদা আমার ইচ্ছা আমার নেই। ম্যানেজার বাবু, এই দাঁড়িয়ে আছিস কেন? কি বললাম বুঝতে পারলি না? বুঝতে পেরেছি স্যার। যা নিয়ে যা মালটাকে। ছেড়ে দে, ছেড়ে দে জানোয়ার, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, বাঁচাও! কৃষ্ণ, তুমি বাঁচাও! নিয়ে যা মালটাকে। নিয়ে গেল তারা সুন্দরীকে আমার বসের কাছে নিয়ে গেল। বস এখন ওকে খুবলে খুলে খাবে। আমি হরিদাস পাল, আমি কি করব? আমি একটা নতুন মহাভারত সৃষ্টি করব। ষড়যন্ত্রের পাতায় বেইমানির গালিতে প্রতিহিংসার হাত দিয়ে রচনা করব নতুন এক মহাভারত। যে মহাভারতের মূল চরিত্র হব আমি, এই হরিদাস পাল। আমি কলির কংস, সবাই করে আর আমি করি সালা ধ্বংস। জমিকে সাথে নিয়ে তারা সুন্দরীকে তুলে আনতে হরিদাস পাল গেছে। আসছে আসছে, আর একটু পরে আমার শব্দ সুন্দরী তারা আমার কাছে চলে আসবে। হ্যাঁ, ওই শব্দ সুন্দরী তারাকে নিয়ে এই বাগান বাড়িতে আমি ফুলসজ্জা করবো। ফুলসজ্জা কেমন মজা হবে বলুন তো, কেমন মজা হবে? হ্যাঁ, ম্যানেজার বাবু, কি মজা! আমরা আপনার কথা রাখতে পেরেছি। এই নিন আপনার মাল। আর আরে কি সব অসভ্যের মতো তোরা কথা বলছিস? সাধু ভাষায় কথা বলতে পারিস না? হ্যাঁ? আর তাছাড়া এইভাবে কেউ মুখে বেঁধে আনে? জানোয়ারের মতো কাজ করে কেউ? কি করবো স্যার? আরে চিড়িয়াটা নিয়ে খুব চিৎকার চেঁচামেচি করছিল। তাই তো বাধ্য হয়েছি মুখ বাঁধতে। ফল ফল বলছি, খুলে দে। অসভ্যতার একটা সীমা আছে, বুঝলি? ফল বলছি। খুলছি স্যার, খুলছি। স্যার বাঁধন খুলে দিলাম। আপনার মাল এবার আপনি সামলান। আমার মাল দারুণ বলছিস। হ্যাঁ? শোন, তোরা আমার কথাগুলো মন দিয়ে শোন। তোর আগে পাহারা দিবি, বুঝলি? যেন কার পক্ষেও না প্রবেশ করতে পারে। কেবলমাত্র হরিদাস ও রাত্রিকে ঢুকতে দিবি, বুঝলি? আমরা চললাম স্যার, চললাম। আমরা চললাম স্যার, আপনার মাল আপনি সামলান। কি হলো? এখনো তো অভিমান দূরে দূরে থাকবে, কাছে আসবে না? জানোয়ার, ওটা আমার ডাক নাম। আর ভালো নাম হলো অসভ্য, ইতর, ছোট লোক। ওকে আমি ছাড়বো না। তুই আমার কিছুই করতে পারবি না। অবরঞ্চ আমি এই তোকে আর একবারে তুমি না শয়তান, আমি কিন্তু চিৎকার করব। হাতে লাভের লাভ কিছুই হবে না। অর্জন গর্জন করে কি লাভ? আর তোর কথা, তোর চিৎকার কিছু হবে না। আর তুই আমার কথা মন দিয়ে শোন। ওই কিছু তোকে কি দিয়েছে আর আমি যা দেবো, সোনা গয়না দিয়ে তোর সারা শরীরটা আমি ভরিয়ে দেবো। তোর ওই সোনা গয়না দিয়ে আমি থুতু ফেলে থাম। একটা কথা মনে রাখিস রে জানোয়ার, তোর 16 কলা পাপের পূর্ণ হয়ে গেছে। এবার তুই মরার জন্য প্রস্তুত হ। ওরে রে হারামজাদি! আমি তো তোকে কত জায়গায় খুঁজছি বাড়িতে, তুই এখানে? আর আমি তোকে সারা বাড়ি খুঁজছি। এই মেয়েটা কে রে?
এই দেখ, তোকে বলাই হয়নি, তুই যে আমাকে একদিন বিয়ে করার কথা বলছিলি না, তাই তোর কথা রাখতে আমি এই মেয়েটাকে হঠাৎ বিয়ে করে ফেলেছি। তোর বোন চিনি, বোন ও খুব ভালো, বৌদিটাও আমার খুব ভালো হয়েছে। তুমি বিশ্বাস করো, এই, ও আসলে ওর বাবা মাকে ছেড়ে এসেছে তো, তাই মনটা ওর খুব খারাপ। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝলাম। এই, তুই ওভাবে কি দেখছিস বোন? না, আমি কিচ্ছু দেখছি না, আমি দেখছি তোমার ভগ্নিপতি, মানে ওই হরিদাস পাল, ও কোথায়? আমাদের কাজটা তো এক্ষুনি সেরে ফেলতে হবে। ওর কোনো চিন্তা নেই রে বোন, আমি এখনই ফোন করে হরিদাসকে ডেকে নিচ্ছে। ফোন করতে হবে না স্যার, ফোন করতে হবে না, আমি চলে এসেছি। ভালো করেছে। খুব ভালো করেছো, তোমার আর আমার কাজটা ভাবছি আজকে সেরে ফেলবো। কাজটা তো সারবেন, কিন্তু পুরোহিত মশাই কোথায়? এই, আমি ওকে ফোন করে ডেকেছি, ও এখনই আসবে। সত্যি আপনার তুলনা হয় না, আপনি মানুষ নন স্যার, দেবতা। পায়া ধরে দিন স্যার, পায়া ধরে দিন। এই, তুমি চিরদিন চিরসুখী হও, এটাই তোমাকে আমি দুহাত তুলে আশীর্বাদ করি। ভাবা যায় কোনোদিন দুটো বিয়ে আর ফুলো সহ্য একদিনে? এক ছাগনা দোলায় দুটো মালের আজ আমি বিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার বলছিলাম আপনারা কথা বলুন, আমি একটু আসছি। না না না, যাওয়ার দরকার নেই, আমার কোথাও কাজ এক। আমি কংসরাজ চৌধুরী, আমি যা বলি সেটাই করি। এখনই বিয়ের কাজ শুরু হবে, আজ আমার ও বোনের বিয়ে। নিন ঠাকুর মশাই, নিন, বিয়ের কাজ শুরু করুন। হ্যাঁ শুরু করুন। এখন তোদের স্বর্গে যাওয়ার পালা। আর তোকে মারতে চলে এসেছে বলি কৃষ্ণ। আমি জানতে চাই তোরা এখানে কেন এসেছিস। যদি বাঁচতে চাস তাহলে মানে মানে কেটে পড়, আর তা না হলে এই পিস্তলের গুলিতে তোদের বুকটা আমি ঝাঁঝরা করে দেবো। এখন এখন কি করবে রে শালা কুত্তা? তোমাকে দেব না। দাও দাও রাত্রি দাও, পিস্তলটা তোমার দাদার হাতে তুলে দাও। তোদেরকে নয়, তবে কাকে দিবি তুই? আমাকে দেবে, কারণ ওই পিস্তলটা আমার হাতেই ভালো মানাবে কংসরাজ চৌধুরী। এটা কি তোমার? রাত্রি তুমি কি পাগল হয়ে গেলে? ওরকম করে না শোনা, আর একটু পরে তোমার আর আমার বিয়ে হবে। তোদের বিয়ে হবে, তোদের দুজনের বিয়ে হবে স্বর্গে। স্বর্গে যাওয়ার জন্য তৈরি হয় সন্তান। মারো মারো কৃষ্ণ, তুমি ওদের মারো, ওদের মেরে তুমি শেষ করে দাও। এই সমাজে বেঁচে থাকার এই জানোয়ার দুটোর কোনো অধিকার নেই। কোনো অধিকার নেই কংসের, আমার সম্পত্তির উপর কোনো অধিকার থাকতে পারে না। বাবা, তুমি বাবা তুমি বেঁচে আছো বাবা? কে তোর বাবা? তুই তোর বাবা নয়, তুই তোর বাবাকে খুন করেছিস, আমাকে লাথি মেরেছিস, সে কথা কি ভুলে গেছিস তুই? দে, ফিরিয়ে দে আমাদের 25টা বছর, তুই ফিরিয়ে দে। এই হরিদাস! বিশ্বাসঘাতক! আমাদের কাছে তোর কোনো ক্ষমা নেই। আমার ভুল হয়ে গেছে, বাবা, তুমি এবারে তো আমাকে ক্ষমা করে দাও বাবা। আর জীবনে আমি কোনোদিন ভুল করবো না। ক্ষমা তোকে না, তোর কোনো ক্ষমা নেই। তোকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব নয়।
বাবা মা কি বলবে রে রাত্রি? যে ছেলে তার বাবাকে খুন করে সেই ছেলে বেঁচে থাকার কোনো অধিকার নেই। চুপ, কেউ কথা বলবে না। তোমরা সবাই দেখে যাও তোমাদের কৃষ্ণ শেষ পর্যন্ত কি করে। বাবা, আমি কি কিছু ভুল করলাম? তুই কোনো ভুল করিস নেই। এই পিস্তলটা ধর, ধর, ধর বলছি। এই পিস্তল আর কোনো গুলি নেই, ধর, ধর। যা গুলি ছিল এই পিস্তলের গুলিতে তোর বসকে তুই খুন করেছিস। আমি কখন কোনো কথা বলবি না, তাহলে তোকেও কিন্তু এই কংসরাজ চৌধুরীর সাথে স্বর্গে পাঠিয়ে দেবো। বল, তুই স্বর্গে যাবি না জেলে যাবি? স্বর্গে গেলে তো আর ফিরা হবে না। না না, জেলে খাবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, বলছিলাম কংস চৌধুরীর বাবার বাড়িতে খুন হয়েছে, তাড়াতাড়ি একবার আসুন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বাবা কৃষ্ণ, বাবা, আমি কি কিছু ভুল করলাম? না ভাই না, তুই ঠিক কাজই করেছিস। তুই বরং ওই শয়তানটাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিস আর ছোট শয়তানটাকে হাজতে পাঠিয়েছিস। তোর কাছে সবাই হেরে গেল রে কৃষ্ণ। দিদি, আজ তুমি না থাকলে আমার সতীত্ব রক্ষা হতো না, তাই তুমি সবাইকে হারিয়ে দিয়ে নিজে জিতে গেছো। সন্ধ্যা, আর একটু অপেক্ষা করো, আমাদের সুসময় আসছে। এসে গেছি। জানা, কংস হারামজাদাকে কে খুন করেছে কৃষ্ণবাবু? আমরা তো ওনাকে অ্যারেস্ট করতাম। আমি খুন করেছি হারাধন বাবু। কি জ্বালা! ও অ্যারেস্ট কর। নিয়ে যান স্যার, ওর যেন উপযুক্ত শাস্তি হয় তার ব্যবস্থা আপনি করুন। কি জ্বালা! আমি তো হবে কৃষ্ণবাবু। আমার গাড়িতে তো পেট্রোল নেই, পেট্রোল ভরতে হবে। মানেটা তো আমি বুঝলাম না। কি জ্বালা! আরে চুপ করো, আগে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। এই বাবু, তোর রাস্তা কই? বাবা কৃষ্ণ, বাবা, আমি তোর বুদ্ধির প্রশংসা না করে পারছি না। আই তোর জন্য আর তোর দিদির জন্য আমরা সুখের সংসার ফিরে পেয়েছি রে বাবা। বাবা, জীবন মানেই তো উত্থান পতন, জীবন মানেই তো হার জিত। আর এই উত্থান পতন হার জিতের মাঝে যে বেঁচে থাকে সেই হলো মানুষ বাবা, আর তারাই হলো সফল মানুষ। খুব সুন্দর কথা বলেছিস বাবা। সত্যি তুই আজ জীবন যুদ্ধে জয়ী হয়েছিস। তুমি আমার কৃষ্ণের পাশে এসে দাঁড়াও। রাত্রি মা, তুই জামাইয়ের পাশে দাঁড়া। সুসময়, তুমি আমার পাশে থাকো। তুমি আমার কাছে এসো। তোমাদের সবাইকে সাক্ষী
দুর্নীতিবাজ অসাধুদের বধ করতে কলির কৃষ্ণ আসছে। কপাট ভেঙে ফেল করল পর রক্ত জবাব শিকার পূজার পাশার বেদি কপাট ভেঙে ফেল করল পর রক্ত জবাব শিকার পূজার পাশার বেদি মিশন বাজাতে প্রলয় মিশন মিশন বাজাতে প্রলয় মিশন ধ্বংস মিশন উড়ুক কাছে কপাট ভেঙে ফেল করল পর রক্ত জবাব শিকার পূজার পাশার বেদি রক্ত জবাব শিকার পূজার পাশার বেদি রক্ত জবাব শিকার